অধীর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল নেহার দিকে। রক্তিম আর বৃদ্ধ মহিলাটার দিকে আরেক নজর তাকিয়ে পুরো বোকার মতো চেয়ে রইল। নেহা খিলখিল করে হেসেই ঘড়ি দেখলো, অদিজার কানে ফিস ফিসিয়ে বলল, আর 1 মিনিট 30 সেকেন্ড রিচা। অদ্রিজা থমকানো মস্তিষ্ক নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রক্তিমের সুইটহার্টকে বুঝে না উঠেই কান্না পাচ্ছে তার। আর ওই বৃদ্ধাই বা কে? রক্তিমের সুইটহার্টকে সে বুঝে উঠল না। মস্তিষ্ককে বারবার প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পেল না সে। বিধ্বস্ত মন নিয়ে একবার রক্তিম আর ওই বৃদ্ধা মহিলা তো একবার নেহার দিকে তাকালো। শুকনো রোগ গিলেই কাঁপা গলায় বলল, উনি উনি কি রক্তিমের সুইট? অদিজা পুরো কথাটা শেষ করতে পারল না। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে ভেসে আসলো আনন্দ উচ্ছ্বাসিত মিশ্রিত হই হুল্লোড়। ছোট্ট ছোট্ট পিচ্ছি গলার তীক্ষ্ণ আওয়াজ সহ রক্তিম নেহার গলাও শোনা গেল। হ্যাপি বার্থডে সুইটহার্ট, হ্যাপি বার্থডে টু ইউ। অদিজার ঠায় দাঁড়িয়ে রইল। রক্তিমের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল সে। রক্তিম সামনের বৃদ্ধা মহিলার চোখ থেকে সরিয়ে নিল হাত জোড়ার শক্ত বাঁধন। মুখটা বৃদ্ধার কাঁধে গুজেই মিষ্টি হেসে বলতে লাগলো, হ্যাপি বার্থডে সুইটহার্ট। অদিজা রক্তিমি থেকে নজর সরিয়ে বৃদ্ধার দিকে তাকালো। মুখটা পুরোপুরি নেহার মতোই দেখতে, গায়ের রং রক্তিমের মতোই ফর্সা ধবধবে, কুচকানো চামড়া, মাথায় সাদা পাকা কোকড়ানো চুল। রক্তিম সে চুলে এক হাত দিয়ে হাত বুলিয়ে মুখ ঘষল বৃদ্ধ মহিলার মুখের কুচকানো চামড়ায়। টুপ করে সাদা ধবধবে গালের কুচকানো চামড়ায় চুমু খেলো। বৃদ্ধা হাসলো। রক্তিম হাঁটু গেড়ে বসে বৃদ্ধার বাম হাতের আঙ্গুল পরিয়ে দিল চকচকে হীরার রিং। পেছন থেকে অদ্রিজা দেওয়া সেই গোলাপটাই এগিয়ে দিয়ে হেসে বলল, শুভ জন্মদিন সুইটহার্ট। তোমায় অনেক ভালোবাসি সুইটহার্ট, সবসময় আমার পাশে এভাবেই থাকবে। বৃদ্ধা মুচকি হাসলো। রক্তিমের হাত ধরে উঠে হাত উঁচিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। মুচকি হেসে বলল, পাগল। অদিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। রক্তিমের হাত ধরে কেক কাটতে গিয়ে চারপাশে একবার ফিরে চল বৃদ্ধা। অদ্রিজার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের চাহনি। অদ্রিজার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। মৃদু হেসে নেহার কাছাকাছি দাঁড়িয়ে কানে ফিসফিসিয়ে বলল, উনি তোর দাদিমা, মানে রক্তিমের নানি। রুহানা চৌধুরী যেমন তোর কার্বন কপি, তেমনটা না হলেও তোর চেহারার সাথে অনেক মিল আছে ওনার চেহারার, তাই মনে হলো। নেহা মুচকি হাসলো, বলল, হ্যাঁ, আমার দাদিমা। অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো। সঙ্গে সঙ্গে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, তার মানে রক্তিমের সুইটহার্ট উনি? ওনাকে সুইটহার্ট ডাকে রক্তিম? নেহা খিলখিলিয়ে হাসলো, ফিসফিসিয়ে বলল, কেবল সুইটহার্ট না তো, প্রেমিকাকে যত রকমের সম্বোধন করে যায় সবই ডাকে রক্তিম ভাইয়া দাদিমাকে। অদ্রিজা মুচকি হাসলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল রক্তিমের হাসি মাখা মুখটার দিকে। এই যুবকটির মাঝে যে কত শত দুঃখ লুকায়িত আছে তা কি কেউ বলবে তার এই মারাত্মক ঘায়েল করা হাসি দেখে? তখন খাওয়ার শেষ পর্ব। বিশাল মাঠের মাঝখানে খাওয়ার আয়োজন করা হয়েছে। অদ্রিজা আর নেহাও খাবার শেষ করে দুটো চেয়ারেই বসেছিল। বাচ্চাগুলো যে যার মতো খাওয়া শেষ করে খেলছে হাত পা ছড়িয়ে। সামনের টেবিলটাতে আরও বেশ কয়েকজন নেহার মা বাবা সহ চাচা চাচি। অদ্রিজা মিনমিনে চামিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাদের। ঠিক তখনই পেছনে এসে দাঁড়ালো নেহার দাদিমা। মাথায় হাত রেখে মুখ নিচু করে অদ্রিজার মুখটা দেখলো, মিষ্টি হেসে বলল, তুমি নেহার ফ্রেন্ড বুঝি? চিনলাম না তো। অদ্রিজা মাথা ঘুরিয়ে তাকালো, মুচকি হেসে উঠে দাঁড়ালো। টিস্যু পেপারে দ্রুত হাত মুছে মিষ্ট হেসেই জবাব দিল, জি হ্যাঁ, আবার রক্তিমের ওয়াইফ। বাকিটা বলতে দিল না রক্তিম। তার মুখ থেকে কথাটা এক প্রকার কেড়ে নিয়েই বলল, ও রক্তিমের ওয়াইফ না, লিটল ওয়াইফের ফ্রেন্ড তুমি অদ্রিজা। ভুলে গেলাম নেহাকে লিটল ওয়াইফ ডাকি, ওয়াইফ না। অদ্রিজা ভীষণ খেলো।
রক্তিমকে গিরগিটির মতো রং বদলাতে দেখে বিস্ময় চোখ মুখ চকচক করে উঠল। রক্তিমের মুখ থেকে তুমি ডাকটা শুনে আরও ভীষণ খেলে গেল চোখ মুখ। হালকা কেসে অস্পষ্ট স্বরে বলল, জি। রক্তিম অদ্রিজার দিকে তাকিয়ে বাঁকা হাসল। নিজের নানিকে কিছু একটা বুঝে অন্য পাশে পাঠিয়ে দিল। অদ্রিজা হত বিহ্বল চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে থাকার মাঝেই ডান হাতে চেপে ধরে হ্যাঁচকা টানে সরিয়ে দিয়ে গেল অন্যদিকে। পেছনে কোনো গাছের সাথে হাত জোড়া চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, সুইটহার্টের সামনে আপনাকে আমার ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছিলেন কোন সাহস অদ্রিজা? আমার আর আপনার সম্পর্কটা শুধুমাত্র 1 মাসের সম্পর্ক। মিস্টার মাহমুদের সাথে চুক্তি করেই বিয়েটা করেছিলাম। আপনি যেমন আপনার বাবার ঋণ বা পাওনা মেটানোর জন্য বিয়ে করেছেন, তেমনি আমিও এই যে বিশাল জায়গাটা দেখছেন, এই জায়গাটার জন্যই চুক্তি করে আপনাকে বিয়ে করেছি। শুধু এইটুকুই। সুইটহার্ট এই বিষয়ে কিছু জানে না, আমি চাই না জানুক। আপনিও কিছু বলবেন না। আপনার চুক্তি তো মিটে গিয়েছে, এবার আমার চুক্তিটাও মিটে যাওয়ার অপেক্ষা। তারপর সবটা শেষ, আর কিছুই থাকবে না আমাদের মাঝে। মাইন্ডেড। অদ্রিজা চোখ জোড়া টলমল করে উঠল। নিজের এতটা কাছে রক্তিম, অথচ রক্তিমের দিকে তাকাতে ইচ্ছে করছে না তার। কান্না আসছে চোখ জোরে। এই যুবকটিকে সত্যিই কি তবে ভালোবাসি ফেললো সে? নাহলে এতটা কষ্ট কেন হয়? এত কেন অস্থিরতা তার জন্য? একবার যদি সব কিছু ভুলে বলে দেয় ভালোবাসি, রক্তিম কি মেনে নেবে সম্পর্কটা, নাকি ফিরিয়ে দিবে? রাত প্রায় 1টা কি 2টো। শুনছে নীরবতা চারদিকে। দূরে কোথাও গাড়ির অল্প আওয়াজ এসে কানে লাগছে। অদ্রিজা টলমলে চোখ জোড়ে নিয়ে ওই বিশাল মাঠটা থেকে বেরিয়ে আসলো। গভীর রাতে নীরব রাস্তায় হেঁটে চলতেই অজানা ভয়ে এসে ঘিরে ধরল মনকে। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তার নিজের ছায়াটা চোখে পড়ল কেবল। আর কেউ নেই কোথাও। ভয়ে ক্রমশ জমে গেল সে। শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকালো, না কেউ নেই। তার বাসা থেকে রক্তিমের বাইকে করে এখানে আসতে 10 মিনিটের মতো লেগেছে। আর তার মানে হেঁটে গেলে 20 কি 25 মিনিটের পথ হবে। কিন্তু এই নীরব অন্ধকার রাস্তার আদৌ কি একা একা যাওয়া উচিত? তীক্ষ্ণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গে জবাব দিল, হ্যাঁ উচিত। রক্তিমের কাছে যদি তুমি কিছু নাই হও, তবে তার সাথে বাসায় যাওয়াটা অন্যায়, চরম অন্যায়। অদ্রিজার রাগে জলজল করে আশেপাশে চাইল। টলমল করা লাল টকটকে চোখ যেন রক্তিমকে এক্ষুনি পেলে শেষ করে ফেলতো, ভস্ম করে দিত তার শরীর মন। অদ্রিজা হাঁসফাঁস করলো। দ্রুত পা বাড়িয়ে কয়েক মিনিট পর এগিয়ে যেতে কিছুটা দূরে দেখা মিলল 4টা ছেলের। টলতে টলতে হাঁটছে। বয়স হয়তো 20-21 বছরেরই হবে। অদ্রিজা ভীত চাহনি নিয়ে তাকালো। হৃদয়ের ভেতর অদ্ভুত ভয় জেগে উঠল মুহূর্তে। শুকনো ঢোক গেলে ভীত চাহনি নিয়ে আশেপাশে তাকে দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। ছেলেগুলোকে পাশ কাটিয়ে যেতে যাবে ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন বলে উঠল, বাহ, এত রাতে মাইয়া মানুষ, এত রাতে রাস্তায় কেন তুমি ললনা? অদ্রিজার ভীত চাহনি এবারে আরো তীক্ষ্ণ হলো। অজানা ভয়ে হাত পা কাঁপতে লাগলো তার। ছেলেটার কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে ধুকপুক করা হৃদয় নিয়ে হাঁটতে লাগলো অদ্রিজা। কিন্তু রক্ষা হলো না। ওই 4জন ছেলে এসে ঘিরে ধরলো 4-5টা। মুখ চোখে বিশ্রী অঙ্গভঙ্গি করে তারই মধ্যে একজন বলে উঠল, কি মামনি, কোথায় যাও? অদ্রিজা মিনমিন চোখে মুখ তুলে তাকালো ছেলেটার দিকে। ভয় হাত পা কাঁপছে। চারপাশে শীত শীত ভাব থাকলেও ঘামে হাত পা ভিজে উঠল তার। কপালে ঘাম চুপসে লেপটে গেল ছোট ছোট চুলগুলো। অদ্রিজা কিচ্ছু বলল না ছেলেটার কথার বিনিময়ে। চোখ মুখ কালো করে তাকিয়ে রইল। তা দেখে হয়তো সামনের ছেলেগুলো সাহস চওড়া হলো। একজন তার বাম হাতটা ছট করেই ধরে বসলো। অদ্রিজা তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিল। অন্য হাত দিয়ে ছেলেটার স্পর্শ মুছে ফেলতেই ঘষতে লাগলো। কাঁপা কাঁপায় গলায় বলল, একদম না, একদম টাচ করবেন না। ছেলেগুলো তার কথাটা তেমনভাবে নিল বলে মনে হলো না।
মুখ বিশ্রী হাসি ঝুলিয়ে প্রথমজন বলল, টাচ করবো না। কথাটা বলে আবারও হাসলো সবাই আওয়াজ করে। অদিতা ভয়ে ছোট ছোট চোখ করে তাকালো, বারবার শুকনো ঢোক গেলে এপাশ ওপাশ চাইলো। কিছুটা দূরে সুরো আলোর ফুলকি দেখে নিজের ভিতর একটু হলো সাহস সঞ্চয় হলো। এবার কোনোভাবে সামনের ছেলেটাকে ঠেলেই দৌড় লাগালো সামনে। বেশি দূর যাওয়া হলো না, তার আগে সামনে এসে দাঁড়ালো একটা বাইক। অদিতা হাঁপাতে হাঁপাতেই হাঁটুতে ভর দিয়ে দাঁড়ালো। বাইকের সামনে তীক্ষ্ণ আলোয় পেছনের মানুষটাকে দেখা না গেলেও ওটা যে রক্তিম তা বেশ বুঝতে পারছে। অদ্ভুতভাবে ভয়টা মুহূর্তে কেটে গেল তার। এই মানুষটার প্রতি এত কেন বিশ্বাস তার বুঝে ওঠে না সে, তবুও তাকে মন থেকে বিশ্বাস করে সে, ভরসা করে। অতিজা হাঁপাতে হাঁপাতেই রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। রক্তিম মুস্কি হাসলো, মৃদু গলায় বলল, এই না হয় মিসেস রক্তিম মাহমুদ। তেজ, আত্মসম্মান এতটাই প্রখর যে মাঝরাতে এই নীরব জনশূন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন। আপনি এতটা নির্বোধ নন অদ্রিজা যে এইটুকু জ্ঞানও আপনার নেই। জাস্ট ডিসগাস্টিং। অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকালো। রক্তিমের রাগ লাল হওয়া চেহারাটা দেখেই থমকে গেল সে। সোজা হয়ে দাঁড়িয়েই ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাঁপাতে লাগলো। রক্তিম এক প্রকার বিরক্তি নিয়েই বলল, এইটুকু পথ এসে আপনি হাঁপিয়ে গেলেন অদ্রিজা? অদ্রিজা টলমল চাউনিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হাত দিয়ে ইশারা করে পেছনে দেখিয়ে কাপা কণ্ঠে বলল, রক্তিম, পেছনে কয়েকজন ছেলে আমায়। অদ্রিজাকে বাকি কথাটা না বলতে দিয়ে রক্তিম ভ্রুজোড়া কুচকে নিয়ে হাতের ইশারায় সেদিক পানে তাকালো। গম্ভীর গলায় বলল, বাইকে উঠুন। অদ্রিজা সেভাবেই তাকিয়ে রইল। রক্তিম আবার ধমক দিয়ে বলল, কথা কানে যায় না আপনার? উঠুন। অদ্রিজা এবার উঠে বসলো। ভয়ে দুই হাত দিয়ে খামচে আঁকড়ে ধরল রক্তিমকে। মুখটা রক্তিমের পেছনে এক প্রকার লুকিয়ে রেখে ছোট্ট ছোট্ট শ্বাস ফেলল। রক্তিম আগের মতোই গম্ভীর রইল। বাইকটা আর একটু এগিয়ে নিয়ে ছেলেগুলোর কাছে গিয়ে থামলো। হাত দিয়ে ইশারা করে ছেলেগুলোকে দেখিয়েই বলল, আইব্রো। ছেলেগুলো বোকার মতো তাকালো। একবার রক্তিম তো একবার অদ্রিজার দিকে তাকাতে থাকলো। টলতে টলতে আরেকটু এগিয়ে এসে চোখ কষলালো। আবারও রক্তিম আর অদ্রিজার দিকে তাকিয়েই বলল, তো বস। রক্তিম দাঁত কেলে হাসলো, বলল, ছেলেটা ঝাপসা চাহনি সরাতে আবার চোখ কষলালো। রক্তিমকে ভালো মতো দেখে নিয়েই বলল, আরে ওই দিনের ভাইয়াটা নাকি? রক্তিম বাঁকা হাসলো, বলল, ইয়েস, মনে পড়লো। তো প্রথমে ওই জায়গাটায় তোরা তোদের আস্তানা করলি, ড্রিঙ্ক করা, জুয়া খেলা ইত্যাদি ইত্যাদি। ওইসব ছিল তোদের প্রাথমিক অন্যায়। ছোট ছোট মেয়েগুলোর বাসস্থান তোরা জোর করে দখল করতে চাইলি। আমি তোর জন্য যা শাস্তি দিয়েছি তোদের তা বোধ হয় কম পড়ে গেল বল। তার জন্য এবার বড়সড় অন্যায় করে বসেছিস। জানিস এর শাস্তি কি হতে পারে? ওর সাথে কি করেছিস বল। ছেলেগুলোর এতক্ষণকার মাতলামো করার চাহনি এবার যেন সতেজ হয়ে উঠল। ভয়ে থতমত খেয়ে একজন মাথায় হাত রেখে বলে উঠল, নিজের দিব্যি ভাই, কিচ্ছু করি নাই এই মায়ের সাথে, শুধু হাতটাই ধরছিলাম আর কিছু। ছেলেটাকে বাকিটা বলতে না দিয়ে রক্তিম বাইক থেকে নেমে দাঁড়ালো। ছেলেটার কলারটা দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরেই বলে উঠল, হাত হাত ধরেছিস? কে ধরেছিস ওর হাত? ছেলেটা ভীত চাহনিতে তাকালো রক্তিমের দিকে। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই মায়ের না, দয়া করে, আমি ধরছিলাম। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো। জ্বর শক্ত হয়ে এলো মুহূর্তে। কলারটা আরো শক্তভাবে চেপে ধরেই বলল, তুই তুই ধরেছিস ওর হাত? কোন হাত দিয়ে ধরেছিস? ছেলেটার ডান হাত এগিয়ে দিল। হাতটাও কাঁপছে তার। ভয় থতমত খেয়েই বলল, এই হাত দিয়া ভাই, এবারের মতো ক্ষমা কইরা দেন, আর জীবনেও এমন কাজ করব না ভাই, প্লিজ। রক্তিম হাসলো। ছেলেটাকে ভদ্রভাবে ছেড়ে দিল। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে বাকি তিনজনের উদ্দেশ্যে বলে উঠল, আর তোরা তিনজন কিছু করিসনি তোরা? ছেলেগুলো ছোট ছোট চোখ করে তাকালো। মাথা নাড়িয়ে বুঝালো তারা কিছু করেনি। রক্তিম মুচকি হাসলো। ঠোঁট জোড়া
গোল করে শীষ বাজাতে বাজাতে হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়ালো, বলল, ওকে, সবাইকে মাফ করে দিলাম, কিন্তু তোদের নিজস্ব কাজ দিচ্ছি, কাজ করলে ক্ষমা করে দেবো। রাজি? চারটা ছেলে সঙ্গে সঙ্গে মাথা দোলালো যে তারা রাজি। রক্তিম মুচকি হাসলো, বাইকে উঠে বসেই বলল। একটা ছেলে সঙ্গে সঙ্গে মাথা দোলালো যে তারা রাজি। রক্তিম মুচকি হাসলো, বাইকে উঠে বসেই বলল, তোরা তিনজন ওর ডান হাতটাকে ইচ্ছে মতো আঘাত করবি। যতটা আঘাত না করলেও বুঝতে না পারে অদ্রিজাকে স্পর্শ করার শাস্তি কতটা ভয়ানক, ঠিক ততটাই আঘাত করবি। অ্যান্ড প্রুফ হিসেবে আমাকে কাল ওর আহত হাত সহ দেখাতে আসবি। এতই, ওরা যখন হাতটা আঘাত করা শেষ করবে তখন তুই নিজ দায়িত্বে গিয়ে হাতে 4টা ব্যান্ডেজ করিয়ে নিবি। ওকে? 4 জনে মিলে কাল সকালে প্রুফ নিয়ে আসবি অফিসে। আবার সন্দেহ হলে আমি ব্যান্ডেজ খুলে আবার দেখবো। যদি সন্দেহ সত্যি হয় তোদের 4 জনকে এমন খেলাবো যে জীবনেও ভুলবি না। ছেলেগুলো বাধ্য ছেলের মতো মাথা দোলালো। রক্তিম বাঁকা হাসলো। বাইক চালাতে চালাতে অদ্রিজার ভয়ার্ত ঘামে ভেজা মুখটা বারংবার বাইকের আয়নায় দেখলো। অদ্রিজাও সেভাবেই রইল। রক্তিমের সাথে কথা বলার সাহস পেল না। হঠাৎ মোবাইলে রিংটোনের আওয়াজ শুনে কপাল কুঁচকে চাইল সে। বোনের নাম্বার দেখে রিসিভ করে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ। ওপাশ থেকে অত্রিয়া মৃদু গলায় বলল, তুই সেই গেলি 2-3 ঘন্টা হচ্ছে আপু। আম্মু হঠাৎ জেগে আমি কি বলবো? অদ্রিজা হতাশ হলো। কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম জোরে জোরে বলে উঠল, বলবে তোমার জিজুর সাথে ঘুরতে বের হয়েছে, আর আদ্রিজা তো তোমাদের বাসায় ফিরছে না, কাল সকালে ফিরবে। তুমি বুঝিয়ে নিও অত্রিয়া। অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকলো। অস্ফুট স্বরে বলল, মানে কি বলছেন রক্তিম? এখন বাড়ি না ফিরলে আমার আম্মু রাগ করবে রক্তিম। রক্তিম গম্ভীর গলায় বলল, যেভাবে একা একা মাঝরাতে এই রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তখন মনে ছিল না বাড়ি না ফিরলে আপনার আম্মু রাগ করবে? তখন যদি বাড়ি না ফিরতে পারতেন আপনার আম্মু বুঝি রাগ করতো না অদ্রিজা? অদ্রিজা চুপ হয়ে গেল। শুকনো ঢোক গিলে কল কেটে দিয়ে সেভাবে খামচে ধরল রক্তিমের শার্ট। হালকা কেশেই বলল, থ্যাঙ্কস রক্তিম, আমাকে বাঁচানোর জন্য। রক্তিম হাসলো, বলল, আমি মোটেই আপনার থ্যাঙ্কসের জন্য আপনাকে বাঁচাইনি অদ্রিজা। অদ্রিজা কিছু বলল না। কয়েক মিনিট পর নিজের বাসার সামনে এসে থামলো রক্তিমের বাইকটা। দ্রুত নেমে মুচকি হেসে বলল, আবারও থ্যাঙ্কস রক্তিম, আমাকে আম্মুর রাগের থেকে বাঁচিয়ে দিলেন। জানতাম আপনি মজা করছেন। যেখানে আপনি নিজের ইচ্ছায় এখানে রেখে গেলেন আমায় মুক্তির জন্য, সেখানে আমার সাথে সময় কাটানোর ইচ্ছে বোধ হয় আপনার হবে না বলুন? নেহাত ওই পিচ্ছিগুলোর আবদার রক্ষার জন্য আমায় নিয়ে গেছিলেন আজ, তাই না? রক্তিম হাসলো। বাইকের সামনে ঝুলিয়ে রাখা প্যাকেটটা থেকে বের করলো দুটো বক্স। একটা যে বক্স যেটা অদ্রিজা তার সুইটহার্টের জন্য দিয়েছিল, গিফটটা দেওয়া হয়নি, তাই ফেরত দিল অদ্রিজার হাতে। বলল, ঠিক বলেছেন, ওই পিচিগুলোই আমার সব। আমার জীবনে ওরা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেনও না অদ্রিজা। ওরা আমার মতোই নিঃস্ব, আর আমার মতোই রাতের আকাশে মা বাবাকে খোঁজে। আমার মতোই মা বাবাহীন জীবন কাটায় ওরা। জানি না ওদের মা বাবার শূন্যতা পূরণ করতে পারবো কিনা, তবে আমি ওদের শূন্য থাকতে দেব না, আর দিতে চাইও না। সুইটহার্টের পর আমার জীবনে ওরাই সব, তাই তো আমি ওদের জন্য সব করতে পারি। আপনাকেও বিয়ে করে নিলাম ওদের জন্য। অদ্রিজা মৃদু কণ্ঠে বলল। ওরাও আপনাকে অনেক ভালোবাসে মিস্টার রক্তিম। রক্তিম মিষ্টি হাসলো। হাতের অপর বক্সটা খুলে বের করলো একটা পায়েল। বাইক থেকে নেমে হাঁটু গেড়ে বসলো অদ্রিজার সামনে। অদ্রিজার বাম পাটা এক প্রকার জোর করে ধরেই পরিয়ে দিল পায়েলটা। মুচকি হেসে বলল, বাহ, বেশ মানিয়েছে আপনার পায়ে। অদ্রিজা হতবিহ্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল। রক্তিম উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, গিফট বক্সটা ফেরত দিলাম কেন জানেন? ওই গিফট বক্সে সুইটহার্টকে আমার প্রেমিকা ভেবে কি না কি দিয়েছেন, তাই রিস্ক নিইনি, দিওনি সুইটহার্টকে। আর ওই পায়েলটা সুইটহার্টের জন্য গিফট কিনতে গিয়ে চোখে পড়েছিল। ভাবলাম আমার টেম্পোরারি ওয়াইফের জন্য নেওয়াই যায় গিফট। ভালো করেছি না? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো, বলল, ভালো করেছেন কি খারাপ করেছেন তা আমি কি করে জানবো? রক্তিম মুচকি হাসলো। অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, সেটাও ঠিক, তবে পরিয়ে দিলাম বলে ভাববেন না
আমি আপনাকে ভালোবাসি পরিয়ে দিয়েছি কারণ অত্রিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ও যাতে ভেবে না বসে আমাদের মাঝের সম্পর্কটা ফেক, তাই। অদ্রিজা এবারও তাচ্ছিল্যে হাসলো, বলল, জানুক না, কি হবে তাতে? দুদিন পর তো জানবেই, তাই না রক্তিম? আমি তো আর জোর করে আপনার জীবনে থাকতে পারবো না। আপনি না চাইলে একদিন না একদিন তো সেই জানতেই হবে। কথাটা বলে আর দাঁড়ালো না অদ্রিজা। এক নজর নিজের রুমের ব্যালকনিতে দাঁড়ানো অত্রিয়াকে দেখে মৃদু হাসলো। তারপর গেট খুলে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ে। আর রক্তিম এক নজর তাকিয়ে মুখ বাঁকিয়ে হাসলো। ক্যান্টিনে সামনাসামনি চেয়ারে বসেছিল অদ্রিজা আর দিহান। নেহা দূর থেকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তাদের দিকে। কি বলছে? কি এত গুরুত্বপূর্ণ কথা যে দিহানকে তাকে সরে আসতে বলল সেখান থেকে? নেহা কি তাদের মাঝে তৃতীয় ব্যক্তি? বন্ধু হিসেবে কি সেখানে তাকে রাখা যেত না? কি এমন কথা থাকতে পারে যে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল? নেহা বুঝে উঠল না। দূর থেকেই বুকে হাত ভাঁজ করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। অদ্রিজা উসখুস করে দূরে দাঁড়িয়ে থাকা নেহা আর দিহানের দিকে তাকালো। নজরটা তীক্ষ্ণ করে দিহানের উদ্দেশ্যে বলে উঠল, দিহান কি কথা বলবে যেভাবে নেহাকে দূরে দাঁড়াতে বললে? ও আমার ফ্রেন্ড, ওর সামনেই যা বলার বলতে পারো তুমি। আমি ওকে ডাকছি। দিহান শান্ত কিন্তু গম্ভীর ভারী গলায় বলল, না। অদ্রিজা কপাল কুঁচে তাকিয়ে রইল। তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল, কেন? ও কষ্ট পাবে। আমি চাই না আমার ফ্রেন্ড কষ্ট পাক। দিহান হাসলো, শক্ত গলায় বলল, ও আমারও ফ্রেন্ড। কোন বিহেভিয়ারে কষ্ট পাবে কি পাবে না তা একটু হলে আমি জানি তৃষা। অদ্রিজা সরু চাহনিতে তাকালো। দিহানের কথাবার্তা স্পষ্ট তার রাগের বার্তা ভেসে উঠছে। কিন্তু তার কারণ কি? অদ্রিজা কি কিছু করেছে? যা করেছে তার জন্য কি এতদিন কথা না শুনিয়ে আজ হঠাৎ এই রাগ কেন? অদ্রিজা ছোট্ট শ্বাস ফেললো। কফির মগটা হাতে দিয়ে চুমুক দিল। শান্ত গলায় বলে উঠল, কি বলবে বলো জলদি। দিহান শক্ত চাহনিতে তাকালো। সেই ধারালো চাহনির তাল সামলাতে না পেরে কপাল কুঁচকে আসলো অদ্রিজা। দিহান সেভাবেই তাকিয়ে রইল। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে তৃষা, তার মানে এই নয় আমার আত্মসম্মান নেই। তুমি জানো নিশ্চয় আমি বরাবরই আত্মসম্মান নিয়ে বাঁচতে ভালোবাসি। কোনো সময় কারো দয়া নিতে পছন্দ করি না আমি তৃষা। অদ্রিজা থমকে গেল। ফাঁপা মস্তিষ্কে দিহানের বলা একটা কথারও মানে খুঁজে পেল না। খুঁজে না পেয়ে ক্রমশ সরু হলো চাহনি। ভ্রুজোড়া কুচিয়ে রেখে বলল সে, মানে? দিহান আগের মতোই গম্ভীর শক্ত চাহনিতে তাকালো, বলল, আমার অ্যাক্সিডেন্টটা আমার অসাবধানতার জন্য হয়েছিল। তোমার বিয়ে হয়ে গিয়েছে এই শোকে এতটাই আনমনে হাঁটছিলাম যে কখন মিস্টার রক্তিমের গাড়ির সামনে এসে পড়েছিলাম আমার বোঝা হয়ে ওঠেনি। নেহার চিৎকার করা সতর্কবাণীগুলো আমার কানে আসেনি সেই দিন অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। তাহলে এসবের মানে কি তৃষা? আমি তো এতদিন এসব জানতে পারিনি, আজকে জানলাম। আর জানার পর থেকে কেবল একটা কথাই মনে হচ্ছে, তুমি আমাকে দয়া করছো। তোমার হাজবেন্ড আমায় দয়া করেছে, রাইট? অদ্রিজা কেঁপে উঠল। মিনমিনে চাহনিতে দিহানের দিকে তাকিয়ে থেকে কাপা গলায় বলল, কোন সবের কথা বলছো তুমি? দিহান কপাল কুঁচকে তাকালো। মুখ চোখে তার স্পষ্ট বিরক্তি আর চাপা রাগ। পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ এগিয়ে দিয়ে অদ্রিজার সামনে মেরে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, হসপিটালের বিল ১,৯৫,৩০০ টাকা। আমি জানি তোমার হাজব্যান্ডের টাকা আছে, সে অনেক ধনী লোক, কিন্তু তাই বলে আমাকে দয়া করবে কেন? এর থেকে বোধহয় সেদিন মারা গেলেই ভালো হতো। অন্যের দয়া নিয়ে বাঁচা থেকে মরে যাওয়া অনেক গুণের শ্রেয় দিজা, তাই না? অদ্রিজা অস্পষ্টরেই বলে উঠল। দিহান কানে নিল না। আবারও চাপা স্বরে বলে উঠল, সত্যি তোমার আর তোমার হাজব্যান্ডের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তৃষা। তবে টাকাগুলো আমি শোধ করে দেব। প্রত্যেক মাসে টিউশন করিয়ে যে টাকা পাই তা জমি আস্তে আস্তে শোধ করে দেব। জানো তৃষা,
যেদিন তুমি বিয়ে করেছিলে সেদিন কেবল মনে হয়েছিল মধ্যবিত্ত হয়ে জন্মানোটা বোধহয় পাপ, না নিজের ভালোবাসা পাওয়া যায় আর না কোনো ইচ্ছে পূরণ হয়। আজ আবারও মনে হচ্ছে মধ্যবিত্ত হয়ে জন্মানোটা ভুল। আমার অপরাধ তো এটাই ছিল, তাই না দ্রিজা? তাই তো আমার একবারও সুযোগ দিলে না। সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখুনি তুমি। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল। দেহানের বলা প্রত্যেকটা কথাই যেন যেন তার ভিতরে চরম আঘাত করছে। কেবল এটাই মনে হচ্ছে যে সে লোভী। টলমল করে উঠল চোখ জোড়া, ঘন ঘন শ্বাস ফেলেই বলল সে, দিহান, তুমি কি এটাই বলতে চাইছো আমি লোভী? হ্যাঁ, আমি লোভী দিহান। নিজের জন্য, নিজের পরিবারের জন্য আমি লোভী হলে হলাম লোভী, ক্ষতি কি? তুমি আমার কাছে সময় চেয়েছিলে যতদিন না চাকরি পাও, ভালোবাসার প্রস্তাব রেখেছিলে। আমি বলেছিলাম সম্পর্কটা প্রেমিক প্রেমিকার হোক, চাই না স্বামী স্ত্রীর হোক। আমি তোমায় সেদিন ফিরিয়ে দিইনি, এটাই বোধহয় সব থেকে বড় পাপ ছিল আমার দিহান। আমি তোমায় সময় দিয়েছিলাম, আর সেই সময়টা আসার আগেই নিজেই সেই প্রতিশ্রুতি থেকে পালিয়ে এসেছি। এই অপরাধটার জন্য আমি কিভাবে কষ্ট পাচ্ছি তা বোধহয় তুমি জানো না। তবে সত্যি বলবো, তুমি আমার থেকেও ভালো কাউকে পেয়েছো। পাবে দিহান, যে তোমাকে এতটা ভালোবাসে, যে তুমি নিজেই জানো না তোমার মূল্যটা কতটুকু। কে সে জানো? নেহা। ও তোমায় অনেক ভালোবাসে দিহান। আমাকে তুমি ভালোবাসলেও আমি কোনো দিনও তোমায় ভালোবাসতে পারিনি দিহান, সত্যি এটাই। তাই ওই বিষয়টা চাপা দিয়ে নেহাকে ভালোবাসো। মেয়েটা তোমায় অনেক ভালোবাসে, একটু ভালোবাসা দিলেই সে ভালোবাসার সাগরে নিজেকে ভাসিয়ে দেবে, মানিয়ে নেবে। দেখো। দিয়ান চুপচাপ শুনলো কথাগুলো। অদ্রিজার কথাগুলো শুনে নেহার দিকে তাকালো। তার দিকে তাকিয়েই ছিল নেহা। চোখাচোখি হতেই দ্রুত নজর সরালো নেহা। দিহান মুচকি হাসলো, বলল, থ্যাঙ্কস দ্রিজা, আসছি। অদ্রিজা ক্লান্তিমাখা চাউনিতে তাকিয়ে হালকা হাসলো। মাথায় ঘুরছে রক্তিম নামক মানুষটার ভাবনা। সে যখন তাকে ভুল বুঝে বলেছিল দিহানের অ্যাক্সিডেন্টের জন্য সেই দায়ী, কেন কিছু বলল না? মেনে নিল কেন অপবাদটা? অদ্ভুত। সন্ধ্যার ঠান্ডা বাতাস, আকাশে ডুবো ডুবো সূর্য। লালচে আকাশের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে তাকালো অদ্রিজা। সকাল থেকে রক্তিমকে কল করতে করতে পাগল বানিয়ে দিয়েছে সে। প্রায় 80 বার কল করার পর অবশেষে দুপুরে কল রিসিভ করেছিল রক্তিম। অন্য দিনের মতো হাসি খুশি কণ্ঠ শোনা যায়নি মোবাইলের ওপাশে তার কণ্ঠ। অদ্রিজা যখন একের পর এক কথা বলছিল তখন সে কেবল হুহা উত্তর দিয়েছিল। অবশেষে যখন দেখা করার জন্য অনেকবার অনুরোধ করলো তখন কেবল গম্ভীর গলায় হ্যাঁ উত্তর দিল। অদ্রিজা সরু চাহনিতে আশপাশটায় তাকালো। সেদিনের পার্কটাতে এসে বসে আছে, কিন্তু আজ ফুলের মতো চটফটে সুন্দর ছোট্ট ছোট দুলে ওঠা চঞ্চল মুখগুলো নেই। নেই সে মানুষটিও যাকে একবার দেখার জন্য তার এতটা আকাঙ্ক্ষা, এতটা অস্থিরতা। অদ্রিজা মৃদু শ্বাস ফেলল। অত্রিয়াকে পাশে বসে থাকতে দেখে আনমনে বলে উঠল, অত্রি, কাউকে কোনোদিন ভালোবেসেছিস? অত্রিয়া চোখ মুখ শুরু করে তাকালো। 16 বছর বয়সী কিশোরী সে। ছোট্ট তুলতুলে দেহের ভেতর থাকা কমল মনটা ভালোবাসার শব্দটা শুনে যেন লাফিয়ে উঠল। সদ্য কিশোরী মনে কারো জন্য অনুভূতির জন্ম করেছে কিনা জানা নেই, তবে মুচকি হেসেই বলল, জানি না আপু, ক্লাস 9-এ একটা ছেলেকে দেখেছিলাম, সুন্দর শ্যামবর্ণের, লম্বা চওড়া শরীর। তারপরও 2 বার দেখা হয়েছিল অবশ্য, কিন্তু কে সে জানি না। দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, চোখ সরানো যায় না। এটা ভালোবাসা? অদ্রিজা হালকা হাসলো, মৃদু গলায় বলল, জানা নেই, কখনো কাউকে ভালো টালো বাসিনি তো, তাই তার সংজ্ঞাটাও জানা নেই। এই এখন এসে মনে হচ্ছে তোর মতো কিশোরী থাকাকালীন কয়েকটা প্রেম করা উচিত ছিল। প্রেম বিষয়ক বেদনা, অস্থিরতা এসব হজম করতে সুবিধা হতো, বল? অত্রিয়া হেসে উঠল খিলখিলিয়ে, ফিসফিসিয়ে বলল, তুই কি এখন প্রেম বিষয়ক টাকা হজম করছিস আপু? অদ্রিজা হাসলো। মাঠের ওপাশে রাস্তায় তাকিয়েছিল এক দৃষ্টিতে। রক্তিম কবে আসবে সেই প্রতীক্ষায়।
এতক্ষণে সেই প্রতীক্ষার অবসান ঘটল। দেখা মিলল সেই অদ্ভুত যুবকটির। ঘন পাপড়িতে ঢাকা চোখ জোড়া রাস্তার ওপাশ এই পাশে ঘুরিয়ে রাস্তা পার হয়ে আসলো সে। মুখে চোখে গম্ভীরতা, ভিড় কেমন অদ্ভুত ঠেকলো। চোখ জোড়া যেন কেমন লাল হয়ে আছে। অগোছালো চুলের কিছু অংশ ঝুঁকেছে কপালে। অদ্রিজা মুচকি হাসলো। রক্তিমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই ফিসফিসিয়ে অত্রিয়াকে বলল, চরম লেভেলের ছ্যাঁকা হজম করেছে তোর আপু। তোর ছোট্ট মাথা সে ছ্যাঁকা বিশ্লেষণ করতে পারবে না, বুঝলি? অত্রিয়া ফিক করলো, হাসলো। অদ্রিজা সেভাবেই তাকিয়ে রইল রক্তিমের দিকে। কয়েক সেকেন্ড পর নিজের সামনে একই হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়ালো রক্তিম। ভ্রু নাচিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? এভাবে হাঁ হয়ে তাকিয়ে আছেন কেন আপনি? অদ্ভুত তো। অদ্রিজা ইতস্তত করে চাহনি সরালো। মুখ কাঁচুমুচো করে কিছু বলবে ঠিক তার আগেই রক্তিমের কল আসলো। রক্তিম কল রিসিভ করে মুচিয়ে হাসলো। মোবাইলটা কানে নিয়েই বলল, সুইটহার্ট, চিন্তা করো না তো, মাথা ব্যথা কমে গিয়েছে। ওপাশ থেকে কি বললো শুনতে পেল না অদ্রিজা। তবে তার কিছুটা সময় পরেই রক্তিম কলটা কেটে দিল। হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়িয়ে অত্রিয়ার উদ্দেশ্যে বলল, হ্যালো অত্রিয়া, কেমন আছো? অত্রিয়া মুচকি হাসলো। ছোট্ট মুখটাতে একরাশ চঞ্চলতা নিয়ে বলে উঠল, ভালো, আপনি? রক্তিম হাসলো। অদ্রিজার দিকে তাকিয়েই বলল, তোমার বোনের জ্বালাতে অতিষ্ঠ হয়ে উঠলাম। এত কাজ, এত যন্ত্রণার মাঝেও ছুটে আসতে হলো। ভালো আর কিভাবে থাকি বলো তো? অত্রিয়া খিলখিলিয়ে হাসলো। অসহায় মুখ করে বলল, আপনাকে দেখছি আমার আপু অনেক প্যারা দেয় ভাইয়া। আহারে। রক্তিম হালকা হাসলো। ক্লান্তি মাখা মুখটায় দুর্বল চাহনি। অদ্রিজা এতক্ষণ চুপ থাকলো, এবার বলল, আপনাকে কিছু বলার ছিল রক্তিম। রক্তিম মুচকি হাসলো, চোখ টিপে বলল, আপনি আমায় ভালোবাসি বলবেন না তো অদ্রিজা? আপনার হাবভাব ভালো লাগছে না কিন্তু আমার কাছে। অদ্রিজা চোখ মুখ কুঁচকে তাকালো। অত্রিয়াকে একটু দূরে গিয়ে দাঁড়াতেই বলতেই সে সরে গেল। অদ্রিজা এবার রক্তিমের দিকে কড়া নজরে তাকালো, বলল, আপনি দিহানের চোখে আমাকে খারাপ করে দিয়েছেন রক্তিম। সবটাই আপনার জন্য, শুরু থেকে শেষ। আপনি যে ওর অ্যাক্সিডেন্টের জন্য দায়ী নন, আমায় বলেননি কেন রক্তিম? অদ্রিজার কথাগুলো শুনে হাসলো রক্তিম। হাসিটা তাচ্ছিল্য। ভ্রু নাচিয়ে বলল, আমার বলার কি কোনো দরকার ছিল অদ্রিজা? অদ্রিজা ভ্রু জোড়া কুঁচকে নিয়েই বলল, নেই। না। অদ্রিজা থমকে গেল। কি বলবে বুঝে না উঠেই চুপ করে রইল। রক্তিমের দিকে নীরব চাহিতে তাকিয়ে থাকতে দেখেই রক্তিম হাসলো, বলল, এই কথাটা বলার জন্য আমায় ডেকেছেন এখানে? আর কিছু বলবেন কি? আমায় যেতে হবে অদ্রিজা। অদ্রিজা চোখ মুখে অন্ধকার নামলো দ্রুত। অস্পষ্ট গলায় বলল, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, এখানেই দাঁড়িয়ে থাকুন। রক্তিম বোধ হয় বিরক্ত হলো। অদ্রিজার পাশে বসেই পড়েই মাথাটা হাত জোড়া দিয়ে চেপে ধরল। চুলগুলো হাত দিয়ে বুলিয়ে পেছনে ঠেলে দিয়েই বলে উঠল, জলদি বলুন, আমি এখানে থাকার মতো সময় কিংবা ধৈর্য কোনোটাই নিয়ে আসিনি। অদ্রিজা বিরক্তে ছটফট করে কঠিন গলায় বলল, আপনি অনেক খারাপ রক্তিম, পৃথিবীর সব থেকে খারাপ। আপনি চাইলে আমায় বলতে পারতেন, সবটা বলেননি। আপনার কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল না, তাও আপনি বলেছেন। মেয়েদের শরীর ছাড়া আপনি কিছুই বোঝেন না। কেন আমার সামনে নিজেকে খারাপ প্রমাণ করার এই প্রতিযোগিতা? কেন রক্তিম, কেন? প্রমাণ করা? যে খারাপ তাকে খারাপ প্রমাণ করা লাগে নাকি অদ্রিজা? মিথ্যে। আপনি খারাপ নন রক্তিম। আমার সামনে খারাপ হয়ে আছেন কেন? কেন খারাপ সাজছেন আমার সামনে? উত্তর দিন আমায়। রক্তিম এবার কড়া চাহনিতে তাকালো অদ্রিজার দিকে। উঠে দাঁড়িয়েই ঘড়িতে সময় দেখে তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল, ডিসগাস্টিং। বারবার একই কথা বলছেন কেন আপনি? অদ্ভুত। আমি খারাপ তা আপনার কাছে কেন প্রমাণ করব? আমি কি লাভ? এসব ফালতু কথা বলার জন্য ডেকেছিনি বা কেন? আপনার কোনো ধারণা আছে কতটা মূল্যবান সময় নষ্ট করেছি আমি? আপনি বাচ্চা নন, 16 বছরের কিশোরীও নন যে কারণে অকারণে ভালোবাসে আপ্লুত হয়ে দেখা করতে চাইবেন, আবদার করবেন।
আমি আপনাকে আগেও বলেছি, প্লিজ আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবেন না অদ্রিজা। আমায় নিয়ে কোনো ভালো ধারণা রাখবেন না, নিঃস্ব হয়ে যাবেন আপনি। আপনার মন এবং মস্তিষ্ককে এটাই বোঝানো ভালো হবে যে আপনার ভেতরে আমাকে নিয়ে জন্মানো সদ্য অনুভূতিটা ভালোবাসা নয়, শুধুই ভালো লাগা অথবা সাময়িক দুর্বলতা। সত্যি বলতে এটা কি জানেন অদ্রিজা? সহানুভূতি, শুধুই সহানুভূতি। আপনি যখনই জানলেন রক্তিমের জীবনটা এতটা নিঃস্ব, একা, কষ্টের, তখনই আপনার ভেতর শুধু এইটুকু সহানুভূতি জন্মেছে, এছাড়া আর কিছুই না। আপনি সেটা অন্যভাবে ভেবে আমি নামক যুবকটাকে কাছে টানবেন না। অদ্রিজা হতবিহ্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হঠাৎ তার এই রূপ বোধগম্য হতে সময় লাগলো কিছুটা, সঙ্গে সঙ্গে চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। বিধ্বস্ত চেহারায় ফুটে উঠল এক ভেঙে পড়া নারীর অবয়ব। রক্তিমের শার্ট খামচে ধরে জড়ানো কণ্ঠে বলল, রক্তিম, সহানুভূতি নয়, আমি আপনাকে ভালোবাসি রক্তিম। আপনার সাথেই পুরোটা জীবন কাটাতে চাই আমি। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো, দুই হাত দিয়ে তীব্র বেগে ছাড়িয়ে নিল অদ্রিজার হাত জোড়া। অদ্রিজার কান্না মাখা চাহনি, বিধ্বস্ত চেহারা, কোনো কিছুই যেন তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করলো না। অদ্রিজার ঠোঁট জোড়ায় তর্জনী আঙ্গুল রেখে দাঁতে দাঁত চেপে বলে উঠল, জাস্ট শাট আপ অদ্রিজা, মিথ্যে বলবেন না আপনি। আমি আপনাকে মিথ্যুক রূপে দেখতে চাই না। আর শুনে রাখুন, আজকের পর আমাদের আরো কয়েকটা দিন একসাথে কাটাতে হবে। 1 মাস পূর্ণ হওয়া পর্যন্ত এই কয়দিনে কখনো আপনি আমার কাছে এইসব সহানুভূতি দেখাবেন না। আপনার প্রেমিকের সাথে আপনার বিচ্ছেদ ঘটতেই পারে, তা বলে আমার সহানুভূতি দেখিয়ে ভালোবাসি বলবেন আমি মেনে নেব না। মাইন্ডেড। অদ্রিজা এবার হতবিহ্বল চাহনি নিয়ে সেভাবেই তাকিয়ে রইল। অগোছালো চুলগুলো মুখের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। কান্না মাখা চোখ জোড়া ফুলে উঠতে ধপ করে বসে পড়ল মাঠের ইট সিমেন্টের বসার জায়গাটায়। সঙ্গে সঙ্গে দৌড়ে এলো অত্রিয়া। দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখছিল, রাগ অভিমান ভেবে এগিয়ে আসেনি। কিন্তু বোনের অবস্থা দেখে এবার নিজের ভিতরে কষ্ট হচ্ছে তার। দৌড়ে এসে 2 হাত দিয়ে অদ্রিজাকে আগলে নিতেই বলল, আপু, কি হয়েছে আপু, আমায় বল। 1 সপ্তাহ পেরিয়ে আরো 2-3 দিন হলো। অদ্রিজা তবু রক্তিমের বাসায় ফেরেনি। রক্তিম নামক মানুষটার আশপাশে তো থাকা দূর, তার সামনাসামনি হওয়াটাও ও যেন ভীষণ রকম অন্যায় কাজ তার জন্য। সেই দিনের পর রক্তিমের প্রতি জন্মেছে ঘৃণা, ক্ষোভ। যে ঘৃণা আর ক্ষোভ আত্মসম্মানের সেই অপমান স্মৃতিতে এখনো জলজল করে জ্বলে ওঠে। দৃষ্টি হয়ে ওঠে ক্ষিপ্ত। অদ্রিজা তাচ্ছিল্য হাসলো। মাসটা পেরোলে হয়তো সত্যি রক্তিমের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না তার। তবুও কেন ওই মানুষটাকে নিয়ে রাগ, ক্ষোভ, ঘৃণা ভাবনায় কেবল ওই মানুষটাই কেন? নিজের মনকে নিজেরই বিরক্ত লাগছে তার। মনের ভিতর রক্তিমের উপস্থিতি বড্ড জঘন্য ঠেকছে। বিরক্তি নিয়ে কপাল কুঁচকালো সে। সকালের মৃদু ঠান্ডায় শরীরের উপর থাকা পাতলা কাঁথাটা সরিয়ে উঠেই বসলো সে। জানালা পর্দাটা সরিয়ে দিতেই জানালাটা মেলে দিয়ে অগোছালো চুলগুলো 2 হাত দিয়ে খোপা করলো, কিন্তু চুলগুলো মানল না, অগোছালো হলো না। গুড মর্নিং আপু, বেশ লম্বা ঘুম দিলি তুই। বাড়ি অত্রি, তুই তো বেশ ভালো চা বানাতে শিখে গেছিস, আগে কিন্তু পারতি না। আজ বাবা থাকলে তোর হাতের চা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত। আব্বুকে অনেক মনে পড়ে আপু। তোর মন খারাপ হয় আপু? আমার ভীষণ রকম মন খারাপ হয়, ভীষণ মিস করি আমি আব্বুকে, সেই দিনগুলোকে। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল। চায়ের কাপটা টেবিলের পাশে রেখে কপালে আসা চুলগুলো কানে গুলছিল। মৃদু গলায় বলল, মন খারাপ করিস কেন? আব্বু আছে কোথাও না কোথাও, দেখছে আমাদের, আমি জানি। অতএব বোকা বোকা জানতে তাকেই বাচ্চাদের মতো প্রশ্ন করল, সত্যি? জানা নেই অত্রি, তবে আমি অনুভব করি। অত্রিয়া হালকা শ্বাস ফেলল। 2-1 মিনিট নীরবতার পরে অদ্রিজা প্রসঙ্গ বদলাতেই বলল, তোর শ্যাম পুরুষ বোধ হয় আজ পরশু আমাদের বাসায় আসবে, তুই কি জানিস? অদ্রিজা কথার অর্থ না বুঝে ভ্রু কুঁচকে বলে উঠল, মানে?
অদ্রিজা মুচকি হাসলো, বলল, তোর ক্লাস 9-এ দেখা সেই ছেলেটা, সে। অত্রিয়া মিনমিনে চাহনি নিয়ে তাকালো। সঙ্গে সঙ্গে আকাশ ভাঙ্গা লজ্জায় ধুয়ে পড়লো তার মুখ। অদ্রিজা মৃদু হেসেই বলল, রাইমা আপু আসবে, পরশু সবাই আসবে। সেই হিসেবে ওই ভদ্রলোকের আসারও চান্স আছে বল, যেহেতু চাচুর পরিবারের বিশেষ আত্মীয় কেউ। আম্মু নিশ্চয়ই তাকেও ইনভাইট করবে। তবে আফসোস, আমরা দুই বোন আজও সে কে এটাই জানলাম না। মুখ ফুটে কোনোদিন জিজ্ঞেসই করা হলো না চাচুকে। অত্রিয়া কপাল চাপড়িয়ে বলল, হুম, জিজ্ঞেস করবি কেমনে? নিজের বেলায় তো ঠিকই চাচুরে বিয়ে ঠিক করে বিয়ে করে ফেললি 1 সপ্তাহের মধ্যে। আমার বেলায় আজ 2 বছরও ওই ছেলেটার পরিচয় এনে দিলি না। অদ্রিজা হেসে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে ঘন্টার কাঁটাটা 11-র ঘরে থেকে চকচক করে উঠলো তার চোখ জোড়া। এতক্ষণ ঘুমিয়েছে সে, বিশ্বাস হলো না। ঘড়ির সময় ঠিক, আমি এত বেলা করে ঘুম থেকে উঠলাম, আম্মু ডাকলো না যে? অবশ্যই ঠিক আছে। তুই রাত জেগে জামাইয়ের কথা চিন্তা করলে সকাল সকাল উঠবি আর কি করে বল? কাল রাতে তো কি যেন বিড়বিড় করে বলছিলি, রক্তিম আপনাকে ঘৃণা করি, আরো কি কি যেন বলছিলি। বোঝা যাচ্ছিল না তোদের বিষয়টা কি বলতো আপু? সেদিন জিজু তোর সাথে অনেক রুড বিহেভ করেছে, তুই আমায় কারণটা বললি না আপু। ধুর, কোনো কারণ নেই। রেস্টুরেন্টের কর্নারে একটা টেবিলে চেয়ার টেনে বসে আছে রক্তিম। দিহানের সাথে দেখা করার জন্যই এত উদ্গ্রীব হয়ে বসে থাকা। দিহানকে যে সময়ে দেখা করতে বলেছে তারও আরো 10 মিনিট আগে এসেও উপস্থিত হলো রক্তিম। আনমনে ভাবলো, জীবনটা তার এমন কেন? এই জীবনে কি একজন সঙ্গী হলে খারাপ নয়? জীবন সঙ্গী প্রসঙ্গে মনে পড়লো অদ্রিজা নামক রমণীটির কথা, যার তীব্র কষ্টেও সে গলেনি, যার হতবিহ্বল চাহনি, বিধ্বস্ত চাহনিতেও সে চোখ তুলে তাকায়নি, বোঝার চেষ্টা করেনি। সেই টানা টানা চোখের ভাষা কষ্ট যন্ত্রণা। সত্যিকে অনেক বেশি ভালোবাসে অদ্রিজা তাকে। সেই ভালোবাসাকে মেনে নিয়ে অদ্রিজাকে ভালোবাসে কি তার উচিত? মুহূর্তেই আবার তাচ্ছিল্য নিয়ে হাসলো। ভালোবাসার শব্দটা তীব্র ঘৃণে ভরে উঠল মন। আর ভালোবাসার মানুষ বদলাতে আর কয় সেকেন্ড লাগে? তার বাবা মায়ের তো বিয়েটা ভালোবেসেই হয়েছিল, পালিয়ে বিয়ে করেছিল, তবু কি টিকেছিল তার বাবা মায়ের ভালোবাসাটা? না, টিকে নেই। অর্থ প্রাচুর্যতার লোভে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছিল তার মা। আর যেখানে অদ্রিজা তো এমনিতেই টাকার জন্য করেছিল বিয়েটা, দ্বিতীয়বার যে তাকে তার মায়ের মতোই ঠকিয়ে চলে যাবে না, কি এমন নিশ্চয়তা আছে? রক্তিম দীর্ঘশ্বাস ফেলল। রেস্টুরেন্টে চিকন লম্বা চেক শার্ট পরিহিত দিহান ছেলেটিকে প্রবেশ করতে দেখেই মুখে চমৎকার হাসি ফুটল। চোখ জোড়া তীক্ষ্ণ চাহনি দিয়ে দিহানের দিকে তাকিয়ে থাকার মাঝেই সামনে এসে দাঁড়ালো দিহান, মুখে মৃদু হাসি। সামনের চেয়ারটায় বসে মৃদু কণ্ঠে বলল, বলুন, কেন ডেকেছেন মিস্টার রক্তিম? অ্যাজ এ ব্রাদার একটা কাজ করতে পারবে দিহান? তুমি করে বললাম বলে আবার মাইন্ড করো না। দিহান মাথা নাড়িয়েই বলল, না, মাইন্ড করবো কেন? আর দ্বিতীয় কথা হলো, আপনি সেদিন আমার অপারেশন পুরো টাকাটা পে করেছেন। আজ এই যে আপনার সামনে বসে কথা বলছি, এটার পিছনেও আপনার অবদান যথেষ্ট। আপনি যখন ভাই হিসেবে কিছু একটা করতে বলেছেন, অবশ্যই করার চেষ্টা করব। আপনার করা সাহায্যের ঋণ শোধ করা হয়তো যাবে না, তবে আপনাকে হেল্প করতে পারে সত্যি আমি খুশি হব। রক্তিম মুচকি হাসলো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছো তো? দিহান মৃদু হাসলো, মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েই বলল, অবশ্যই সত্যি বলছি। এবার বলুন কি করতে হবে। রক্তিম নিঃশব্দে হেসে বলল, অদ্রিজাকে ভালোবেসে আগলে রাখতে পারবে দিহান? ওর জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো যাতে ওর অনুভূত না হয়, ঠিক সেভাবেই ভালোবাসার সুখ দিয়ে ভরিয়ে দিতে পারবে? ভালোবাসো তো অদ্রিজাকে, পারবে না? দিহান চমকে উঠল রক্তিমের কথা শুনে। হতবিহ্বল চাহনি নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইল। কি বলবে বোধগম্য হলো না, বলার মতো কিছু খুঁজেও পেল না। রক্তিমের দিকে ভাবলেশীনভাবে সেভাবেই তাকিয়ে রইল সে।
রক্তিমের মুখে অদ্ভুত হাসি, ভ্রু নাচিয়ে আবারও বলল রক্তিম। কি হলো, পারবে না? যাকে দুদিন আগে পর্যন্ত এতটা ভালোবাসতে এবং ভালোবাসো, দুদিনেই ভুলে গেলে তাকে দিহান? সে বিবাহিত জেনেই তার প্রতি ভালোবাসাটা নিভে গেল? দিহান কাটকাট চাহনিতে তাকিয়ে রইল, ভ্রুজোড়া কুচকে নিয়ে প্রশ্ন ছুড়ল। মানে কি বলছেন এসব? আপনি জানেন কি বলছেন আপনি? রক্তিম নিঃশব্দে তাচ্ছিল্য নিয়ে হাসল, চোখে হাসির তেজ ফুটিয়ে বলল। কেন, অদ্ভুত লাগছে? অদ্ভুত লাগলেও কিছু করার নেই, বলো অদ্রিজাকে আগলে রাখবে? দিহান দৃঢ় গলায় বলে উঠল। না, তাকে আঁকলে রাখার মানুষ আছে এখন। আপনি আছেন তো রক্তিম মাহমুদ? ধরো আমি নেই, আমি থাকলাম না, 2 দিন পর তুমি আর অদ্রিজার মাঝখানে আমি থাকলাম না, থাকবও না, তবুও আপন করে দেবে না অদ্রিজাকে? দিহান চমকে গেল রক্তিমের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে, কিন্তু এবারও ঠিক ততটাই দৃঢ় গলায় উত্তর দিল। না, আপনি অন্য কিছু করতে বলে আমি নির্দ্বিধায় করে ফেলতাম, কিন্তু মিস্টার মাহমুদ, এই কাজটা আমি করতে পারবো না, সম্ভব নয়। আর কিছু বলবেন? রক্তিম তাচ্ছিল্য মাখায় হেসেই বলল। ভালোবাসা শেষ হয়ে গেল দিহান? প্রেমিকা এখন অন্য কারো জেনেই ভালোবাসার অবসান ঘটে গেল? শুধু পেয়ে গেলেই যে ভালোবাসা কে বললো? না পাওয়ার মাঝে কি ভালোবাসা থাকতে পারে না দিহান? কেন ভালোবাসা কমে গেল অদ্রিজার প্রতি আমাকে জানাবে? তার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে বলেই কি আবার আপন করতে পারবে না তাকে? এটাই কারণ? এটাই তোমার ভালোবাসা? হাস্যকর। দিহান চমকে গেল, রক্তিমের বলা কথাগুলো যেন ভেতরে দম বন্ধ এক পরিস্থিতি সৃষ্টি করলো পর মুহূর্তেই। সত্যি কি অদ্রিজাকে এই কারণেই সে আপন করতে পারবে না? চোখ বন্ধ করে নিল দেহান, লম্বা শ্বাস নিয়ে তপ্তশ্বাস ফেলে বলল। আমি দ্রিজাকে এখনো ভালোবাসি মিস্টার মাহমুদ। ওর প্রতি প্রথম থেকে যে অনুভূতিটা আমার ছিল, সে অনুভূতিটা আজও আছে। কিন্তু দ্রিজা, সে আমাকে কোনোদিন ভালোবাসেনি। সে এখন আপনার স্ত্রী দিহান। আমি তাকে আপন করতে পারবো না, সম্ভব নয়। তার কারণটা আপনি যাই ধরুন না কেন। রক্তিম মুস্কি হাসলো, বলল। নিজের ভালোবাসার মানুষকে কষ্টে জ্বলে পুড়ে শেষ হতে দেখতে পারবে তুমি? কেন আগলে নেবে না তাকে? বললাম তো আমি থাকবো না, তোমাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না দিহান। দিহান চুপ রইল। রক্তিম আবারও বলল। তোমার ইচ্ছে অনিচ্ছাকে আমি মূল্য দিচ্ছি না দিহান, দেবও না। রক্তিম সবসময় নিজেরটাই বুঝতে শিখেছে। তুমি না চাইলেও অদ্রিজাকে তোমায় আগলে নিতে হবে, অদ্রিজার পাশে থাকতে হবে। এবার নিজেকে প্রিপেয়ার করাটা তোমার ব্যাপার, বাট এটাই হবে। কথাটা শেষ করে উঠে দাঁড়ালো রক্তিম, ব্লেজারের কলারটা ঝেড়ে নিয়েই মুস্কি হাসলো, পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেখান থেকে। হৃদয় ভরা তপ্তশ্বাসে বিষিয়ে উঠল ভেতরটা, বুকটা ভারী হয়ে উঠছে ক্রমশ। আজ ড্রিঙ্ক না করলেই নয়, নিজের এই পাহাড় সমান বিষয়টাকে যে কমাতে হবে, নয়তো নিঃশ্বাস নেওয়া যে কঠিন হয়ে ঠেকছে তার জন্য। অদ্ভুত ভিন্ন যন্ত্রণায় ভেতরটা পিষে যাচ্ছে কালো অন্ধকারে। সে অন্ধকার কালো হৃদয়ের কথা বোধ হয় আজও কেউ বুঝতে সক্ষম হয়নি, হবেও না। বাড়িতে রিয়াজ সাহেব নেই, অদ্রিজা আর অদ্রিজার মা সোফায় বসে রইল। এই বাসায় আসার উদ্দেশ্য ইনভাইট করে যাওয়া, কিন্তু উদ্দেশ্য পূরণ হলো না। বাসায় রিয়াজ সাহেব কিংবা রক্তিম কেউই নেই। আছেন রিয়াজ সাহেবের দ্বিতীয় স্ত্রী। মুখে চোখে তার গম্ভীর ভাবটা এখনো আগের মতনই আছে। হাতে ট্রে ভর্তি নাস্তা এনে হাজির হয়ে মুখে মৃদু হাসি ফুটালেন তিনি। অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। ভদ্রমহিলা হেসেছে, অদ্ভুত। এর আগে কখনোই এই মৃদু হাসিটাও ভদ্রমহিলার মুখে দেখেনি সে। বিস্ময় ভাবটা হালকা হতে অদ্রিজা বলল। কেমন আছেন মা? আর বাবা কেমন আছেন? অফিসে চলে গেছেন নিশ্চয়ই বাবা? মহিলা কপালের ঘাম মুছলেন হাতের তালুতে, নাস্তাটা এগিয়ে দিয়ে টেবিলে রাখলেন, বললেন। ভালো আছি, উনিও ভালো আছেন। অদ্রিজা, তুমি কেমন আছো? অদ্রিজা মুস্কি হাসলো, বলল। ভদ্রমহিলা হালকা হাসলেন। অদ্রিজার মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন। আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে এখন? অদ্রিজা মায়ের মুখে মৃদু হাসি ফুটলো, বলল। হ্যাঁ ঠিক আছে। বিআইন সাহেব নেই?
তাহলে বরং আপনাকেই বলে যাই বিয়ান সাহেব, বাসায় ছোটখাটো একটা আয়োজন আছে। মেয়ে জামাইকে ভালো মতো আদর আপ্যায়ন করা হয়ে ওঠেনি, তাই এই আয়োজন। আপনারা আর অদ্রিজার চাচার পরিবার কেবলই থাকবে। আপনাদের নিমন্ত্রণ রইল বিয়ান সাহেব। ভদ্রমহিলা মুচকি হাসলো, মাথার ঘোমটাটা আরেকটু তুলেই বলল, আমি কল দিয়েছি ওনাকে, উনিও আসছেন। আপনি ওনাকে বলে যেতে পারেন। আর আমরা অবশ্যই যাব। অদ্রিজার মায়ের বাড়ি বলে কথা, যাব না? অদ্রিজার মা আর ভদ্রমহিলা দুজনেই মুচকি হাসলেন। অদ্রিজা কেবল তাকিয়ে তাকিয়ে দেখলো সবটা। কি অদ্ভুত, এই ভদ্রমহিলা যে হাসতে পারে, এভাবে কথা বলতে পারে, তা সে এতদিন এই বাসায় থেকেও বোঝেনি। অদ্রিজা ভাবলো, খুঁটিয়ে খুঁটিয়ে তীক্ষ্ণ চাহনি ফেলে দেখলো কেবল ভদ্রমহিলাকে। তার ভাবনা আর পর্যবেক্ষণের মাঝে হন্তদন্ত করে বাসায় ঢুকলেন রিয়াজ সাহেব। কপাল ভেজা ঘাম, আতপাকা দাড়িগুলো ঘামে নেতিয়ে আছে। পরনের ঘামে ভেজা শার্টটা এক হাত দিয়ে হালকা ঢিলে করে আবার ছেড়ে দিলেন। ক্লান্তিমাখা চাহনি নিয়ে এগিয়ে এসে বললেন, অদ্রিজা, কেমন আছো মা? আর আপনি কেমন আছেন বিয়ান সাহেব? অদ্রিজা মিষ্টি হাসলো। উত্তর দেওয়ার পর তার মা আর রক্তিমের বাবার কথোপকথন শুনলো চুপচাপ। কথোপকথন শেষে চলে যাবে ঠিক তখনই বাসার সদর দরজায় দেখা মিলল টলতে টলতে হাঁটা সেই লোকটির। রক্তিমের চোখ জোড়া লাল টকটকে, হেঁটে আসাটা স্বাভাবিক দেখাচ্ছে না। এই বিকালবেলাও সে যে ড্রিঙ্ক করেছে তা তার হাঁটা দেখেই স্পষ্ট। অদ্রিজা একবার রক্তিম তো একবার মায়ের দিকে তাকালো। রক্তিমের এই বিষয়টা বুঝে গেলে তার মা কি ভাববে। মেয়ের জামে শেষ পর্যন্ত একটা মাতাল। অদ্রিজা চুপচাপ উঠে দাঁড়ালো। রক্তিমের কাছাকাছি গিয়ে দুই হাত দিয়ে রক্তিমের বাম বাহুটা চেপে ধরলো। শক্ত গলায় মিনমিনিয়ে বলল, ছি, ড্রিঙ্ক করেছেন আপনি? আমার আম্মু বুঝলে কতটা কষ্ট পাবে ধারণা আছে আপনার? আজই ড্রিঙ্ক করতে হলো আপনাকে? আজই, এখনই? রক্তিম ঘোলা চাহনিতে অদ্রিজার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে যেন চকচক করে উঠলো তার চাহনি। কিছুক্ষণ সেভাবে অদ্রিজার দিকে তাকিয়েই রইল। অদ্রিজার মুখ চোখ সব পরখ করে দেখতে লাগলো অস্পষ্ট চাহনিতে। ঘোর লাগানো সেই চাহনিতে অদ্রিজা বেসামাল হয়ে উঠল। অস্বস্তিতে হাত পা ঘেমে উঠল তার। এই লোকটার সামনে লজ্জায় নত হওয়া মানে হার মেনে নেওয়া, তা কখনো হতে দেওয়া যায় না। সেই দিনে তীব্র অপমানের পর এই চাহনিতে কোনোভাবে সুযোগ দেওয়া যায় না। অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, এখানে আসলেন কেন আপনি? কে বলেছে আসতে এখন? নাকি ইচ্ছে করেই আবার খারাপ হওয়ার নাটক কন্টিনিউ করতে আমার আম্মুর সামনে এভাবে হাজির হয়েছেন? আপনার অ্যাক্টর হওয়া উচিত ছিল রক্তিম। ছেলেরাও এত ভালো অভিনয় পারে, আপনাকে না দেখলে জানতামই না। রক্তিম নিঃশাক্ত লাল টকটকে চোখে সেই চাহনি সেই রকমই রাখলো। এক পলকও নড়ল না সেই চাহনি। মুচকি হেসে অদ্রিজার কানের কাছে মুখ নিতেই হেলে পড়ল অদ্রিজার কাঁধে। নিজের প্রতি ব্যালেন্স রাখাটা বোধ হয় মাতাল শরীর পারল না। মাথাটা সেভাবেই অদ্রিজার কাঁধে হেলিয়ে দিয়ে বলল, আপনি অ্যাক্টরের পেছনেই পড়ে আছেন এখনো? অদ্ভুত। আপনি তো সত্যি ড্রিঙ্ক করেছেন। ছি রক্তিম, ছি, আশা করিনি আমি। কেন? জানি না, আমি আপনাকে ধরছি। আপনি সোজা হয়ে হাঁটবেন, যাতে বোঝা না যায় আপনি ড্রিঙ্ক করেছেন। আম্মুর কাছে গিয়ে সালাম দেবেন, তারপর রুমে গিয়ে যা ইচ্ছে তাই করুন। মাতলামি করুন, প্রেম করুন, যা ইচ্ছে তাই। কি করছেন এসব? এটা ড্রয়িং রুম, আম্মু বাবা সবাই আছে, দেখছেন আপনি? ওরা দেখলে কি ভাববে? রক্তিম বাঁকা হেসেই ফিসফিসে বলল, বাহ, পারফেক্ট বউ। কথাটা বলেই রক্তিম হাসলো। অদ্রিজা কোনোভাবে দুই হাত দিয়ে রক্তিমের বিশাল লম্বা চওড়া শরীরটা ব্যালেন্স করার চেষ্টা করলো। মায়ের কাছে গিয়ে সোজা করে দাঁড় করাতে রক্তিম বলল, আসসালামু আলাইকুম আন্টি। অদ্রিজার মা মেঘি হাসলো। ব্রুজরা কুচকে রেখেই রক্তিম আর অদ্রিজাকে পর্যবেক্ষণ করলো। দেখেই বোঝা যাচ্ছে রক্তিমের শরীরের ভার অদ্রিজার উপর। উনি ভ্রু কুচকে রেখেই বললেন, ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছো? অদ্রি, কোনো সমস্যা? এভাবে ধরে আছিস কেন? অদ্রিজা ভয়ে চুপসে গেল। এই বুঝি তার মা সবটা বুঝে গেল। এই বুঝি বলে ফেললো, শেষে একটা মাতালকে বিয়ে করেছিস? তোর চাচুর এমন পছন্দ? শুকনো ঢোক গেল, আমতামতা করে বলল, সমস্যা না তো আম্মু, কোনো সমস্যা নয়। ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় ওনার পায়ে ব্যথা পেয়েছেন তো, তাই হাঁটতে পারছে না। অদ্রিজার মা হালকা হাসার চেষ্টা করলো। সন্দেহটা গেল না, নজরটা আগের মতো রেখেই তাকিয়ে রইল উনি। অদ্রিজা কাপা গলায় আবারও বলল, আম্মু তুমি বসো, আমি ওনাকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। পায়ে ব্যথা পেয়েছে তো, ওষুধটা দিয়ে আসি, তুমি বসো। হ্যাঁ। অদ্রিজার মা হালকা হাসার চেষ্টা করলো। সন্দেহ গেল না, নজরটা আগের মতোই তাকিয়েই রইল উনি। অদ্রিজা কাপা গলায় আবারও বলল, আমার সত্যি বিরক্ত লাগছে রক্তিম। ড্রিঙ্ক করেছেন ভালো কথা, আপনি কেন আবার বাসায় আসবেন? আমি তো জানতাম আপনি এই বাসায় থাকেন না, সুইট হার্টের সাথে থাকবেন। তাহলে এখানে থাকাটা তো কেবল শর্ত ছিল, তাই না? আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই ড্রিঙ্ক করে এই বাসায় ফিরেছেন। রক্তিম হাসলো, জড়ানো কণ্ঠে বলল, ভুল ভাবছেন অদ্রিজা। মিস্টার মাহমুদ গাড়ি পাঠিয়েছিল, কল করে বলেছিল আপনারা এসেছেন, তাই আসাটা নাকি বাধ্যতামূলক, তাই এসেছি, আর কিছুই নয়। অদ্রিজা লম্বা শ্বাস ফেলল ছোট গলায়, ও বলে চলে আসতে লাগলে পেছন থেকে হাতটা জড়িয়ে ধরল রক্তিম। হ্যাচকা টানে নিজের দিকে টানতে অদ্রিজা টাল সামলাতে না পেরে সোজা রক্তিমের শরীরে গিয়ে পড়ল। রক্তিম মুচকি হেসেই চোখ টিপল, টেরা পাকা দাঁতগুলো দেখেই হেসেই বলল, আপনার ডাকনামটা কিন্তু খুব কিউট অদ্রি। আহা। অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার হাত ধরে টানলেন কেন? অসহ্য। রক্তিম বাঁকা হেসেই বলে উঠল, আপনি বললেন না রুমে এসে মাতলামি করুন, নয়তো প্রেম করুন, যা ইচ্ছে তাই করুন, তাহলে চলে যাচ্ছেন যে? প্রেম করবো না? নমস্কার। অদ্রিজা মিনমিনে চাহনিতে তাকিয়ে রইল। রক্তিমের শরীরের সাথে নিজের শরীর স্পর্শ, নিঃশ্বাস ক্রমশ ঘন হয়ে উঠল তার। হৃৎপিণ্ডে কম্পনটা সময়ের সাথে বেড়ে চলছে দ্বিগুণ হারে। কাঁপা গলায় বলল, মানে কি হচ্ছে কি? হাত ছাড়ুন। রক্তিম হাত ছাড়ল না, ফিসফিসে বলল, এই রুমে কোথাও ড্রিঙ্ক করার সামগ্রী দেখতে পাচ্ছেন আপনি? নেই। আর আমি ড্রিঙ্ক না করে মাতলামি কি করে করি বলুন তো? আপনি তো দুটো কথাই বললেন, মাতলামি নয়তো প্রেম। যেহেতু মাতলামি করাটা পসিবল না, সেহেতু প্রেমটাই গ্রহণযোগ্য। অদ্রিজা বিরক্ত চাহনিতে তাকালো, হাতটা কসলাতে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। এক মুহূর্তের জন্য মনে হলো রক্তিম ড্রিঙ্ক করেনি। এত স্পষ্ট কথা, এত সুস্পষ্ট ভাবনার কথা কি ড্রিঙ্ক করার পরও বলা যায় নাকি? অদ্রিজা সন্দেহী চাহনিতে তাকিয়ে রইল। রক্তিম হাসলো, অদ্রিজার হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। চকচকে চাহনিতে অদ্রিজার দিকে তাকিয়েই বলল, আপনি সত্যিই ড্রিঙ্ক করেছেন নাকি নাটক? এত স্পষ্ট ভাবে কথা বলছেন, আমার হাত ধরে টানার সময় তো চলতে দেখিনি। অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো, বিরক্তি নিয়ে বলে উঠল, এখন বলুন, এই রুমে প্রেম করার মতো আর কেউ আছে? কার সাথে প্রেম করব? ড্রিঙ্ক করতে আমি অভ্যস্ত। এসব ড্রিঙ্ক সাইড এফেক্ট হিসেবে মাতাল হয়ে যাব না আমি অদ্রিজা। ড্রিঙ্ক করছি বলে যে স্পষ্টভাবে কথা বলতে পারবো না, তা কে বলেছে আপনাকে? তাহলে এতক্ষণ টলতে টলতে হাঁটছিলেন কেন? এই মনে হলো ঠাস করে পড়ে যাবেন। সবটাই নাটক। রক্তিম কিছুটা বিরক্ত হলো বোধ হয়, কপালে দেখা গেল মৃদু ভাঁজ। অদ্রিজার দিকে তাকিয়ে সোজা হয়ে বসলো, বলল, বারবার নাটক ফাটক কেন টানছেন বলুন তো? আপনার সাথে এক্স্যাক্টলি কি সম্পর্ক যে আপনার সামনে আমায় নাটক করতে হবে? কি লাভ আমার শুধু শুধু নাটক করে? অদ্রিজা মৃদু গলায় বলল, সেটা জানলেই তো হতো, আমিও তো জানতে চাইতাম। রক্তিম মুচকি হাসলো কেবল, বলল, আপনার আম্মু ওয়েট করছে, বাইরে যান। অদ্রিজা তাচ্ছিল্যমাখা হাসি হাসলো। রক্তিম যে তাকে থাকতে বলবে সে ব্যাপারে এটুকু আশা রাখেনি সে।
তবুও ভয়ঙ্কর রকম রাগ জন্মালো রক্তিমের প্রতি। চোখে মুখে দেখা মিল অদ্ভুত রাগে ছিটে ফুটে। সে ভয়ঙ্কর রাগ নিয়েই বলল সে, আপনি কি ভেবেছেন আপনার মতো ফালতু একটা লোকের সাথে এক রুমে দাঁড়িয়ে কথা বলতে আমার ভালো লাগছে? একদমই না। আপনাকে আমার অসহ্য লাগে রক্তিম। এই যে আপনি আমার হাত ছুলেন, এই ছোঁয়াটার প্রতিও চরম ঘৃণা হচ্ছে আমার। আর আপনাকে তো আরো ভয়ঙ্কর ঘৃণা করি আমি। কথাগুলো বললেই বেরিয়ে আসলো অদ্রিজা। চোখে মুখে সূক্ষ্ম রাগটা নিয়েই মায়ের সামনে মুখেই বলল, শেষ তো আম্মু, চলো, যাবে না? অদ্রিজা মা চুপচাপ বসে রইলেন, মুখে চরম থমথমে ভাব। অদ্রিজার দিকে এক নজর কঠিন চাহনিতে তাকিয়েই তাকালেন রিয়াজ সাহেবের দিকে। মৃদু গলায় প্রশ্ন ছুড়লেন, আপনার ছেলে কি ড্রিঙ্ক করে বিয়ান সাহেব? আমার মেয়ের সাথে আপনার মাতাল ছেলের বিয়ে দিয়ে জিতে গিয়েছে। অদ্রিজার মায়ের কথাটা শুনে অবাক হলো রিয়াজ সাহেব, সঙ্গে অদ্রিজাও। মায়ের দিকে বিস্ময়ে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল,